কুনাল বারবার বলছিল, মামি আপনি অনেক মিষ্টি, অনেক কিউট। আমি মজা করে বললাম, তাহলে পাশের বাড়ির মেয়েদের নিয়ে ভাবছ কেন? আমার মধ্যে কি খুঁত দেখলে? কুনাল একটু হেসে বলল, মামি আপনি এসব কি বলছেন? আপনার মাথা তো ঠিক আছে, তাই বুঝি? তাহলে আজ সকালে যখন আমি প্রীতমকে খাওয়াচ্ছিলাম তখন তুমি কি করছিলে? আর যখন আমি ফ্লোরে কিছু তুলছিলাম তখন? আমার এত কথা শুনে কুনালের মুখ হা হয়ে গেল। সে লজ্জা পেয়ে বলল, সরি মামি। আমি আর তাকে কিছু বলার সুযোগ দিলাম না। আমি তাকে আমার ঘরে নিয়ে গেলাম। আমার নাম পূজা, আমি ৩০ বছর বয়সী বিবাহিত মহিলা এবং আমার বিয়ে হয়েছে ৫ বছর হল। আমাদের একটি ১ বছরের ছেলে রয়েছে। আমি এখনও আগের মতোই আকর্ষণীয় দেখতে ছিলাম এবং সম্ভবত এই কারণেই আমার সম্পর্কে অনেকেই আগ্রহী হয়ে থাকে। বাইরে বের হলেই সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আমার ভাগনা কুনালের সাথেও এমন কিছু ঘটে যায়, যদিও আমি তাকে বুঝিয়েছিলাম যে এটি সঠিক নয় এবং এটি জানাজানি হলে সমস্যা হতে পারে, তবুও সে থামেনি। ফলে পরিস্থিতির চাপে আমাকেই শেষমেশ তার কথা মানতে হয়। এরপর ১ মাস ধরে আমাদের মধ্যে যা ঘটে তা নিয়ে আরও কিছু কথা বলবো। এই গল্পে আমি এক বাচ্চার মা হলেও আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম, তাই এখন সবাই বলে আমি নাকি আগের থেকেও অনেক সুন্দর আর আকর্ষণীয় হয়েছি। আমি শহরে থাকা কারণে আমি সবসময় ছোট পোশাক আর জিন্স পরতে ভালোবাসতাম। তারপরেও আমার স্বামী আমাকে তেমন সময় দিতেন না, তাই আমি নিজেকে ভীষণ একাকী মনে করতাম। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমাদের শহরে একটি কাপড়ের দোকান রয়েছে, তাই আমি এবং আমার স্বামী রমেশ ২ বছর আগে গ্রাম ছেড়ে শহরে এসে বসবাস শুরু করেছি। এদিকে এইবার আমার ভাগনা কুনাল আমাদের বাড়িতে ছুটি কাটাতে এসেছে। সে ১০ম শ্রেণীতে পড়ে। স্কুল থেকে ১ মাসের ছুটি পেয়ে এবার সে আমাদের কাছে এসে মজা করে কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। কুনাল যখন আমাদের বাড়িতে আসার জন্য বাস স্টপে পৌঁছায় তখন আমি নিজেই তাকে আনতে যাই, কারণ আমার স্বামী রমেশ সব সময়ের মতো দোকানে ব্যস্ত ছিল। বাস স্টপে যাওয়ার সময় আমি জিন্স আর টি শার্ট পরেছিলাম, যা কুনালের নজর কেড়ে নেয়। তখন আমাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি মাঝে মাঝে একটু অন্যরকম পোশাক পরে নেই, যেমন জিন্স আর টি শার্ট, আর আমার স্বামী রমেশ এতে কিছু বলেন না। আমি কি পরলাম না পরলাম আমার বামির কোনো যায় আসত না। সেদিন কুনাল বাস পেয়ে আমার জন্য অপেক্ষা করছিল। এখন আমি আপনাদের কুনাল সম্পর্কে কিছু বলি। সে আমার ভাগনা, সে গ্রামে থাকে। দূর থেকে আমি কুনালকে ডেকে উঠলাম, কিন্তু আমাকে জিন্স পোশাকে দেখে সে প্রথমে চিনতে পারেনি এবং এদিকে দিক তাকাতে লাগল। আমি যখন তাকে হাত দিয়ে ইশারা করলাম তখন সে আমার কাছে এসে পৌঁছায় এবং প্রথমেই আমার পায়ে ছোঁয়া। আমি তাকে আশীর্বাদ দিয়ে বললাম, আরও কত করবে কুনাল, আমি তো এতটাও বুড়ি নাই। কুনাল হাসতে হাসতে বলে, না মামি, আপনি তো এখনও ১-৮ বছরের মতোই দেখাচ্ছেন। আমি তো আপনাকে চিনতেই পারিনি। যদি আপনি সিঁদুর না পরতেন কেউ বলতেই পারত না যে আপনি একজন বাচ্চার মা। তার কথা শুনে আমি হেসে বললাম যে যাও, এবার অনেক হয়েছে, আর মিথ্যা বলো না। তোমার মামা তো সবসময় বলে যে আমার মধ্যে আগের সেই উজ্জ্বলতা আর নেই। তখন কুনাল বলে উঠল, সত্যিই বলছি মাম, আপনি অনেক কিউট দেখাচ্ছেন, মনে হচ্ছে আগের থেকে অনেক সুন্দর লাগছেন। কুনালের মুখ থেকে নিজের প্রশংসা শুনে আমি একটু খুশি হচ্ছিলাম, কারণ রমেশ আমার স্বামী তো কখনো আমার প্রশংসা করে না। কাজ সেরে বাড়ি ফেরার সময় সারাটা পথ কুনাল আমার সাথে কথায় মশগুল ছিল। কুনালের আমার হাত ধরে রেখেছিল এবং আমি বললাম, তুমি তো আর ছোট নও যে হারিয়ে যাবে। তখন কুনাল মজা করে বলল, কি হয়েছে মামি, হাত ধরলে কি আপনার হাত ময়লা হয়ে যাবে নাকি? কুনালের উচ্চতা আমার থেকে সামান্য কম ছিল আর আমি সেদিন শাড়ি পরিনি, তাই একটু অস্বস্তি হচ্ছিল। বাড়িতে পৌঁছানোর পর কুনাল গোসল সেরে নিল। আমি তার জন্য চা এবং কিছু নাস্তা তৈরি করে দিলাম। তারপর আমরা একসঙ্গে বসে চা খেলাম। এই সময় আমি কুনালের কাছে তার মা ও পরিবারের সবার খোঁজখবর নিলাম এবং রমেশকেও ফোন করে জানিয়ে দিলাম যে কুনাল এসে গেছে। আমার ছেলে প্রীতম, যাকে আমরা আদর করে খুব প্রীতম খুব বলে ডাকি, তখনও ছিল। গল্প করতে করতে আমি মজা করে কুনালকে জিজ্ঞেস করলাম, এই যে কোনো গার্লফ্রেন্ড বানিয়েছ নাকি এখনও সিঙ্গেল ঘুরছ? আমার মুখে এমন প্রশ্ন শুনে কুনাল একটু লজ্জা পেল। আমি হাসতে হাসতে বললাম, আর বলেও ফেলো, এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো আর তোমার মাকে কিছু বলবো না। তখন কুনাল একটু হেসে বলল, আসলে মাম, একটা মেয়ে আছে, কিন্তু আমি এখনও কিছু বলিনি। আমি আবার মজা করে বললাম, ওহ, তাহলে এখনও কিছু বলেনি? কুনাল মজা করে বলল, মামি, কথা তো দূরের কথা। কুনালের কথা শুনে আমি এত হাসছিলাম যে পেটে ব্যথা হয়ে গেল। গল্প করতে করতে কখন বিকেল ৫টা বেজে গেছে বুঝতেই পারিনি। এদিকে আমার ছেলে প্রীতম ঘুম থেকে উঠে গেছে, তাই কুনাল তার সাথে খেলতে শুরু করল আর আমি বাড়ি এর কাজকর্মে ব্যস্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পর কুনা প্রীতমকে নিয়ে আমার কাছে এলো, কারণ সে কাঁদছিল। কুনাল বলল, মামি, অনেকক্ষণ ধরে সে শান্ত হচ্ছে না, আপনি একটু সামলান। আমি বুঝলাম হয়তো ও ক্ষুধার্ত, কারণ দুপুরেও তাকে খাওয়ানো হয়নি। তাই আমি রান্নাঘরে গিয়ে প্রীতমকে খাওয়াতে শুরু করলাম। এ সময় দেখলাম কুনাল আমার দিকে তাকিয়ে আছে, আর আমি চোখ ফেরাতেই সে সরে গেল। আমি বুঝতে পারছিলাম তার মনের মধ্যে কিছু চলছে। আমি মৃদু হেসে বললাম, কি হয়েছে কুনাল, এতে লজ্জা পাও? আর কি আছে? এরপর আমি
তাকে বললাম প্রীতমকে বিছানায় শুইয়ে দাও, এখন অনেকক্ষণ ঘুমাবে। তারপর আমি সবার জন্য রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লাম। এতক্ষণে রমেশও দোকান থেকে বাড়ি ফিরে এলো। রাতে রমেশ কাজ ছেড়ে গোসল করে খাওয়ার জন্য বারান্দায় চলে এলেন। খাওয়া দাওয়ার পর রমেশ ও কুণাল কিছুক্ষণ গল্প করল আর আমি রান্নাঘরের কাজ গুছিয়ে নিলাম। এরপর রমেশ ক্লান্ত হয়ে তার ঘরে গিয়ে শুয়ে পড়লেন। আমি কুণালের জন্য পাশের ঘরে বিছানা ঠিক করে দিলাম, কারণ বাইরে ঠান্ডা পড়তে শুরু করেছে। তারপর আমি নিজের ঘরে চলে গেলাম। ততক্ষণে রমেশ আমাদের ছেলে প্রীতমকে দোলনায় শুইয়ে দিয়েছে এবং আমার অপেক্ষায় ছিল, কিন্তু যখন আমি চুল বেঁধে বিছানায় পৌঁছালাম দেখলাম রমেশ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে আমার সব অনুভূতি ম্লান হয়ে গেল, কারণ গত কিছুদিন ধরে রমেশ বেশ চিন্তিত ছিল। সম্ভবত দোকানের কাজ ভালোমতো চলছিল না, তাই তাকে জাগালাম না, কারণ তার মানসিক চাপ বাড়াতে চাইনি। একটু মন করতে যাচ্ছিলাম তা ঠিক নয়। অনেকদিন পর যেন আমার ভাবনায় কিছুটা স্পষ্টতা এলো, তাই আমি কুণালকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং তার কাছে ক্ষমাও চাইলাম। তখন কুণাল বল, মামি এভাবে কথা বলছো কেন? আমি জানি তোমার হয়তো আজ একটু বিশ্রামের দরকার, তবে কাল কিংবা পরশু কিছু সময় বের করো, তোমার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। কুণালের এমন আবেগ দেখে আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। বুঝলাম যে ও সহজে বুঝতে চাইছে না। ঠিক সেই সময় রমেশ ডাক দিয়ে বলল, পূজা, শীঘ্রই খাবারটা গুছিয়ে দাও, আজ আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। আমি রান্নাঘরে গেলাম, রমেশের জন্য খাবার প্যাক করলাম। রমেশ বের হওয়ার সময় আমি বললাম, আজও কুণালকে তোমার সাথে নিয়ে যাও, যাতে ও একটু বাইরে ঘুরে আসে। জানতাম বাড়িতে থাকলে ও আমাকে একা থাকতে দেবে না। তবে রমেশ একটু অবাক হয়ে বললেন, কালো তো তুমি বললে ওকে বাড়িতে থাকতে দাও, আর আজ নিয়ে যাওয়ার কথা বলছো? ও তো দোকানে মনও বসাতে পারছে না। এটা বলেই রমেশ চলে গেলেন। কুণাল ঘর থেকে বেরোতেই আমার পিছু পিছু রান্নাঘরে চলে এলো এবং আমাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো, প্লিজ মামি একটু ভাবো। তার এমন অনুরোধ দেখে বুঝতে পারছিলাম সে হয়তো সহজে মানবে না এবং তার এই জেদটার কারণ আংশিকভাবে দায়ী। আমি নিজেই অবশেষে ভাবলাম, আচ্ছা কুণাল, ঠিক আছে, চলো ঘরে যাই। কিন্তু তখনই কেন যেন আমার চোখে জল চলে এলো। কুণাল সেটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, মাম, তুমি কি সত্যিই খুশি নও? তার প্রশ্ন শুনে অজান্তেই আমার চোখ ভিজে উঠল আর আমি তার পায়ের কাছে বসে বললাম, প্লিজ কুণাল, আমাকে ক্ষমা করে দাও। আমারই ভুল ছিল, তোমার সাথে এমন মজা করা উচিত ছিল না। যেদিন তুমি এখানে এলে তখন থেকেই কেমন একটা অস্থিরতা অনুভব করছিলাম। বুঝতে পারছিলাম তোমার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করছি, কিন্তু পরে বুঝতে পারলাম এটা ভুল, এটা ঠিক নয়। তুমি তো আমার ছেলের মতো, আমাদের সম্পর্কটা এমন হওয়া উচিত নয়। প্লিজ আমাকে ক্ষমা করো। আমার কথা শোনার পর কুণাল আর এক মুহূর্ত সেখানে থাকেনি। দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেও তার ভুল বুঝতে পারছিল। আসলে প্রতিটা সম্পর্কের একটা সীমা থাকে যা অতিক্রম করা ঠিক নয়। গল্পে কুণালের প্রতি মাতৃসুলভ মমতা এবং কুণালের কিছু আবেগের কারণে একটি সীমানা অতিক্রম করার প্রবণতা তৈরি হয়েছিল। তবে সময় মতো ভুল স্বীকার এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ তাদের সম্পর্কে সঠিক পথে ফিরিয়ে আনে। এই গল্পে কুণালের প্রতি মূল চরিত্রের মমতা এবং স্নেহ ছিল মাঠেসুল, কিন্তু যখন সেই মমতা এবং স্নেহ কিছু সীমারেখা অতিক্রম করার পর্যায়ে পৌঁছে যায়, তখন তিনি উপলব্ধি করেন যে সম্পর্কের একটি নির্দিষ্ট সীমানা থাকা উচিত। প্রতিটি সম্পর্কের মধ্যে কিছু অপ্রকাশিত সীমা থাকে যা অতিক্রম করা সম্পর্ককে জটিল করতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। কুণালের প্রতি তার আবেগ ছিল ভালোবাসার মতোই, কিন্তু সেই ভালোবাসা যেন ভুল পথে না যায় সেদিকে মনোযোগী থাকা প্রয়োজন ছিল। প্রায় সেই সম্পর্কের সমস্যাগুলির সমাধান খোলামেলা কথোপকথনের মধ্যেই নিহিত থাকে। গল্পের মূল চরিত্রটি কুণালের সঙ্গে সোজাসুজি কথা বলেন এবং নিজেদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝি সমাধান করেন। তার খোলামেলা কথোপকথন কুণালকে নিজের অবস্থান এবং অনুভূতির ব্যাপারে সচেতন হতে সাহায্য হয়। এই ধরনের সৎ এবং সরল যোগাযোগ আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন সম্পর্কের সমস্যাগুলো সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পে আমরা দেখতে পাই যে সংযম এবং আত্মনিয়ন্ত্রণ একটি সম্পর্ককে সঠিক পথে রাখতে কতটা সহযোগ হতে পারে। মূল চরিত্রটি বুঝতে পারেন যে তার আবেগকে নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ তার সম্পর্কের সৌন্দর্য এবং মর্যাদাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আবেগ এবং অনুভূতির প্রতি সংযম থাকা অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষত তখন যখন সেগুলো সম্পর্কের সীমানা অতিক্রম করার ঝুঁকিতে থাকে। গল্পের শেষের দিকে কুণাল নিজের ভুল বুঝতে পেরে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এটি সম্পর্কের মর্যাদা এবং সীমা রক্ষা করার জন্য তার নিজস্ব সিদ্ধান্ত। প্রতিটি সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান, যার অভাবে সেই সম্পর্ক অমূল্যায়িত হতে পারে। কুণাল এবং মূল চরিত্রের মধ্যে সম্পর্কের প্রতি এই শ্রদ্ধাবোধ এবং বোঝাপটা তাদের ভুল বুঝতে এবং একে অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে সহায়তা করে। গল্পটি শেষ পর্যন্ত আমাদের জানায় যে প্রতিটি ভুলই একটি শিক্ষা। এই অভিজ্ঞতা তাদের উভয়ের জন্যই শিক্ষণীয়, যা ভবিষ্যতে তারা সম্পর্কের ব্যাপারে আরও সচেতন এবং সংযত হয়ে উঠতে পারবেন। গল্পটি দেখায় যে ভুল
থেকে শিক্ষা নিয়ে তা পরবর্তীতে সঠিক পথে পরিচালিত করাই সবচেয়ে বড় আত্মোন্নয়ন। অতএব এই গল্পটি আমাদের বোঝায় যে সঠিক সম্পর্ক বজায় রাখতে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা এবং সীমানার প্রতি সম্মান থাকা অত্যন্ত প্রয়োজন। আবেগ থাকা সত্ত্বেও সংযম বজায় রাখা, আত্মনিয়ন্ত্রণ করা এবং সম্পর্কের মর্যাদা রক্ষা করা হল এই গল্পের প্রধান শিক্ষণীয় বিষয়। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।